আজকে আমরা শিখব ক্লিন্থ ব্রুক। ক্লিন্থ ব্রুক সম্পর্কে মডার্ন লিটারেরি থিওরিতে তার অবদান সম্পর্কে আমরা জানব। ক্লিন্থ ব্রুক কি ছিলেন? ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিগার ইন নিউ ক্রিটিসিজম। আমেরিকান ক্রিটিক ক্লিন্থ ব্রুক ছিলেন একজন বিখ্যাত চরিত্র, বিখ্যাত মানুষ। কিসের ক্ষেত্রে? ইন নিউ ক্রিটিসিজম। নিউ ক্রিটিসিজম জিনিসটা কি? নিউ ক্রিটিসিজম ইজ এ ওয়ে অফ স্টাডিং এ বুক অর পোয়েম বাই লুকিং অনলি। নিউ ক্রিটিসিজম হলো কেবলমাত্র একটি বইকে বা কোনো কবিতাটাকে পড়া কেবলমাত্র অ্যাট দ্য ওয়ার্ডস অন দ্য পেজ, বইতে যা লেখা আছে ওয়ার্ড বাই ওয়ার্ড তার মিনিং, সেইটুকুটাই হলো নিউ ক্রিটিসিজম, উইদাউট কেয়ারিং অ্যাবাউট দ্য অথার্স লাইফ অর হিস্ট্রি। কি অথারের জীবনীতে কি আছে, তার জীবনে কি ঘটেছে, তার ইতিহাস, এই সমস্ত কোনোভাবে সেই লেখাটাকে প্রভাবিত করবে না। এই সমস্ত জীবনী সম্পর্কে, এই সমস্ত লেখা সম্পর্কে না জেনেও বইতে বা কবিতাতে যেটুকু লেখা আছে সেইটুকুকেই পড়াটাকেই বলছে আমরা নিউ ক্রিটিসিজম। ক্লিন ব্রুকসের বিখ্যাত কিছু কিছু লেখাগুলো হলো, তার মধ্যে হলো দ্য ওয়েল রট রান 1947 সালে, আন্ডারস্ট্যান্ডিং পোয়েট্রি 1938, আন্ডারস্ট্যান্ডিং ফিকশন 1943 এবং মডার্ন পোয়েট্রি অ্যান্ড দ্য ট্র্যাডিশন 1939। ফেমাস আইডিয়াগুলো কি কি? তার যে বিখ্যাত কিছু কিছু আইডিয়া যেগুলো কি কি, যে ল্যাঙ্গুয়েজ অফ প্যারাডক্স অ্যান্ড দ্য হেয়ারিসি অফ প্যারাফেজ, এই দুটো কি আমরা ডিটেলে জানবো। প্রথম, দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্যারাডক্স। এখন প্যারাডক্স কি? প্যারাডক্স ইজ এ স্টেটমেন্ট দ্যাট সিমস কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি, যেটা প্রথমে দেখে মনে হবে যে সম্পূর্ণ কন্ট্রারি, বিপরীত ধরনের, ইললজিক্যাল, অযৌক্তিক, অর ইম্পসিবল অ্যাট ফার্স্ট গ্ল্যান্স, প্রথমে দেখে মনে হবে যে এটা অসম্ভব, হতেই পারে না। বাট হোয়েন উই লুক ক্লোজার, যখন এটাকে আমরা খুব গভীরভাবে দেখি, অ্যান্ড থিঙ্ক, এবং মনে করি ডিপলি, গভীরভাবে ভাবি, ইট অ্যাকচুয়ালি মেক্স পারফেক্ট সেন্স, এটা একটা সঠিক অর্থ প্রকাশ করে, অ্যান্ড রিভেলস, এবং প্রকাশ করে একটা গভীর সত্য, গভীর ভিতরে একটা অন্তর্নিহিত সত্য লুকিয়ে থাকে। উদাহরণ কীরকম? যেমন ধরো, বলা গেল যে দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। একটা শিশু একজন মানুষের, একজন প্রাপ্তবয়স্ক মানুষের বাবা কিভাবে হতে পারে? এই যে লাইনটা, দ্য ফেমাস লাইন ইজ ফ্রম দ্য পোয়েম মাই হার্ট লিপস আপ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মাই হার্ট লিপস আপ থেকে নেওয়া হয়েছে। আক্ষরিকভাবে একজন শিশু কোনো মতেই বাবা হতে পারবেন না একজন প্রাপ্তবয়স্কের। সো দ্য স্টেটমেন্ট সিমস ফলস, সেজন্য যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেই বিবৃতিটা তা আপাত দৃষ্টিতে মনে হয় যে সেটা মিথ্যে। যাই হোক, যদি তার গভীর অর্থ প্রকাশ করি, তাহলে ইজ দ্যাট আওয়ার চাইল্ডহুড শেপস দ্য কাইন্ড অফ অ্যাডাল্টস উই বিকেম। কি আমরা ছোটবেলা থেকেই আমরা কি ধরনের মানুষ হতে চাই, বড় হয়ে কি হতে চাই, আমরা কি প্রাপ্তবয়স্ক হয়ে কি হতে চাই, সেটা আমরা ছোটবেলা থেকেই আমাদের মনের ভিতরে তৈরি হয়ে যায়, বা আমরা মনের ভিতরে তখন থেকেই আমরা আমাদের সেই স্বপ্নটাকে লালিত পালিত করতে থাকি। তাহলে একটা ছোট শিশুর মধ্যেই তার বড় প্রাপ্তবয়স্ক হওয়ার স্বপ্ন প্রথম থেকে লুকিয়ে থাকে। যেমন একটা ছোট চারাগাছ, ছোট বীজের মধ্যে একটা বড় মহিরুহ হওয়ার চিন্তাভাবনা লুকিয়ে থাকে, তেমনি একটা শিশুর মধ্যেও ভবিষ্যতে কি হবে সেইটা লুকিয়ে থাকে। ইন দিস সেন্স, এই অর্থে চাইল্ড ক্রিয়েটস অর ফর্মস দ্য ফিউচার ম্যান। এই অর্থে একটা শিশু সৃষ্টি করে অথবা গঠন করে ভবিষ্যতে কেমন মানুষ হবে সেটা। আরেকটা উদাহরণ কি? লেস ইজ মোর। কিভাবে? হাউ ক্যান লেস বিকেম মোর? অল্প জিনিস বেশি হতে পারে কিভাবে? কিন্তু যদি এটা অসম্ভব, কখনোই মনে হবে না যে অল্প জিনিস বেশি হতে পারে। কিন্তু যদি ডিপার অর্থে যাই, গভীর অর্থে যাই, তাহলে ইজ দ্যাট হ্যাভিং ফিউয়ার থিংস অর ইউজিং সিম্পলিয়ার ডিজাইন ক্যান অফেন বি মোর এফেক্টিভ। যদি খুব সহজ সরল সাদাসিধে সামান্য কিছু জিনিস দিয়েও, অথবা খুব সহজ জিনিস দিয়েও আমরা অনেক সুন্দর সুন্দর মূল্যবান জিনিস তৈরি করতে পারি। উদাহরণ কীরকম? এ সিম্পল স্পিচ মে হ্যাভ এ স্ট্রঙ্গার ইম্প্যাক্ট দেন এ ভেরি লং ওয়ান। কেউ অনেকক্ষণ ধরে দীর্ঘ বক্তৃতা দিচ্ছে, তার মধ্যে
বাস্তবিক প্রাসঙ্গিকতা আমাদের জীবনের উন্নতির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা মূল্যবান উপাদান আছে তা প্রশ্নের মুখে পড়ে। কিন্তু কিছু কিছু বক্তা আছে খুব সামান্যতম বলেও সে তার মূল যে বিষয়বস্তুটা এবং একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে উপাদানগুলো দরকার সেগুলি তার কথার মধ্যে থাকে। সেজন্য সামান্য কথা দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়। আবার কখনো কখনো খুব সামান্যতম অলংকার দিয়েও বা খুব সামান্যতম জিনিস দিয়ে একটা ফুল, সামান্যতম জিনিস দিয়েও একজনকে খুব সুন্দর বা একটা ঘরকে খুব সুন্দর সাজিয়ে নিয়ে দেওয়া যেতে পারে। কখনো কখনো প্রচুর গডি অস্টেনসিয়াস জিনিস দিয়েও কখনো কখনো সেগুলো অত সুন্দর সাজানো যায় না। স্নিগ্ধতার মাধ্যমে সুন্দর করে সাজিয়ে নিয়ে যায়। সেই জন্যে বলছে লেস ইজ মোর। কখনো কখনো সামান্য জিনিস দিয়েও অনেক ভ্যালুয়েবল জিনিস তৈরি করা যায়। এবারে এই যে ল্যাঙ্গুয়েজ অফ প্যারাডক্সে যে আমরা বিষয়টা আইডিয়াটা পড়ব, সেটা ৩ টে জিনিসের উপরে আলোচনা করব। কি, কি? প্রথম পয়েন্ট হচ্ছে প্যারাডক্স ইজ ইনএভিটেবল ইন পোয়েট্রি। আমরা আগেই আলোচনা করেছি প্যারাডক্স জিনিসটা কি। এবার যে এবার আমরা বলবো যে কিভাবে এই জিনিসটা সত্য। দেখো, সায়েন্স স্টেটস ফ্যাক্টস, বিজ্ঞান কিছু কিছু ঘটনা বর্ণনা করে, বাট পোয়েট্রি ডেসক্রাইবস ফিলিং, কিন্তু কবিতা কি করে? অনুভূতি বর্ণনা করে। ইফ ইউ আর সায়েন্টিস্ট, যদি তুমি একজন বিজ্ঞানী হও, ইউর ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ডাইরেক্ট অ্যান্ড এক্স্যাক্ট। তোমার কথা ভাষা একবারে সরাসরি এবং নিখুঁত। যদি ইফ এ বাকেট ইজ হাফ ফুল অফ ওয়াটার, যদি একটা বালতি অর্ধেকটা পূর্ণ হয়, সায়েন্স সেজ, বিজ্ঞান বলে, দ্য ভলিউম অফ লিকুইড ইজ এক্স্যাক্টলি 500 ml, তাহলে যে জলটা আছে সেই জলটা 500 ml, অর্ধেক 500 ml। ইট ইজ সিম্পল, প্লেন অ্যান্ড ডাইরেক্ট। এটা খুব সরল, সরাসরি এবং নিখুঁত। বাট হিউম্যান ইমোশন, কিন্তু মানুষের আবেগটা কি? লাইক লাভ, হার্ট ব্রেক অর গ্রিফ আর নট সিম্পল, এগুলোকে পরিমাপ করা সম্ভব নয়। দে আর মেসি, তারা আলুথালু, কনফিউজিং, দ্বন্দ্বমূলক, অ্যান্ড ফুল অফ অপোজিট ফিলিংস, এবং সেটা সম্পূর্ণ বিপরীত ধর্মীয় অনুভূতিপূর্ণ। কি করছে? হিটিং ইউ অ্যাট দ্য এক্স্যাক্ট সেম টাইম, যেটা একই সঙ্গে একইভাবে আমাদেরকে আঘাত করছে। প্লেন ল্যাঙ্গুয়েজ ফেলস আর, এখানে সহজ সরল ভাষায় এটাকে ব্যাখ্যা করা যাবে না যে 500 ml আমার দুঃখ, 1000 ml আমার ভালোবাসা, এটা বর্ণনা করা যাবে না। তো সেক্ষেত্রে কি, আমরা একটা উদাহরণ দিয়ে আসি। কিরকম? ধরা যাক একজন ব্যক্তি গোজ থ্রু এ পেনফুল ব্রেকআপ, তার ব্রেকআপ হয়ে গেছে এবং সে যন্ত্রণার মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। দে স্টিল লাভ দেয়ার এক্স পার্টনার, সে তখনও তাদের প্রাক্তন যে সঙ্গী তাকে ভালোবাসছে গভীরভাবে। বাট দে আর অলসো ইনক্রেডিবলি অ্যাংরি অ্যাট দেম, একইভাবে তাদের উপরে সে রেগেও আছে, ভালোবাসছে আবার রেগেও আছে। কিসের জন্যে? ফর ব্রেকিং দেয়ার হার্ট, তাদের মন ভেঙে দেওয়ার জন্যে। ইফ দে ইউজ প্লেন ডাইরেক্ট সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, যদি এটা বিজ্ঞানের ভাষায় হতো, দে মাইট সে, তারা বলতে পারতো, আই এক্সপিরিয়েন্স 50% অফ অ্যাফেকশন অ্যান্ড 50% অ্যাঙ্গার টুয়ার্ডস ইউ। আমি অভিজ্ঞতা করছি, মানে আমি মনে করি আমার 50% ভালোবাসা আছে এবং 50% রাগ আছে তোমার প্রতি। এটাকে শোনাচ্ছে খানিকটা রোবটের মতো, তাই না? ইট কমপ্লিটলি মিসেস দ্য ডেপথ অফ হিউম্যান ইমোশন, এটা মানুষের যে আবেগের যে অনুভূতিটা, সেটা কিন্তু এর মধ্যে নেই। টু এক্সপ্রেস হাউ দে অ্যাকচুয়ালি ফিল, তারা কি অনুভব করছে সেটাকে প্রকাশ করার জন্যে, দে মাইট রাইট এ লাইন লাইক দিস, আই লাভ ইউ সো মাচ দ্যাট আই হেট ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে ঘৃণাও করি। তাহলে এখানে একসঙ্গে লাভ এবং হেট দুটো একসঙ্গেই হচ্ছে। কি করে সম্ভব? এটাকেই বলছি আমরা প্যারাডক্স। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাই হলো প্যারাডক্স। যুক্তিগতভাবে, বৈজ্ঞানিকগতভাবে এটা অসম্ভব। কেন? কারণ কেউ কাউকে ভালোবাসলে তাকে ঘৃণা করতে পারে না, বা ঘৃণা করলে তাকে ভালোবাসতে পারে না। একই সঙ্গে দুটো জিনিস হবে না। ইট মেক্স নো সেন্স টু এ কম্পিউটার, এটা কম্পিউটারের কাছে এটা কোনো একটা অর্থ নয়।
বাট টু হিউম্যান বিং, মানুষের কাছে ইট মেক্স পারফেক্ট সেন্স, এটা একটা সঠিক অর্থ প্রকাশ করে। এবারে ক্লিন ব্রুক কি বলছে? ক্লিন ব্রুক বলছে দ্যাট বিকজ আওয়ার ইনার ফিলিংস আর সো কমপ্লেক্স, আমাদের অনুভূতিগুলি, নিজের মনের অনুভূতিগুলি এতই জটিল, এ পোয়েট ক্যান নট ইউজ স্ট্রেট প্লেন ওয়ার্ডস লাইক এ সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের মতো সে সরাসরি সহজ কথা বলতে পারবে না। ইফ এ পোয়েট ওয়ান্টস টু রাইট অ্যাবাউট ট্রু লাভ, যদি একজন কবি চায় লিখতে সত্যিকারের ভালোবাসা সম্পর্কে, দে ক্যান নট জাস্ট রাইট লাভ ইজ গুড, সে বলতে পারে না ভালোবাসা ভালো। দ্যাট বোরিং অ্যান্ড ফ্ল্যাট, এটাকে শোনাচ্ছে একটা একঘেয়েমি। ইনস্টিড, পরিবর্তে, দে উইল রাইট সামথিং লাইক লাভ ইজ এ সুইট পেন, ভালোবাসা একটা মিষ্টি যন্ত্রণা। এখানে সুইটটা হচ্ছে মনোরম আর পেন হচ্ছে হার্টস, তাহলে দুটো জিনিস একসঙ্গে কি করে হচ্ছে? দে আর অপোজিট, তারা আলাদা। বাট হোয়েন দে র্যাপ অ্যারাউন্ড ইচ আদার, যখন এই দুটো জিনিস একসঙ্গে মিশে যায়, দে ক্রিয়েট এ প্যারাডক্স, তখন তারা একটা প্যারাডক্স সৃষ্টি করে। দ্যাট পারফেক্টলি ডেসক্রাইবস দ্য রিয়েল কমপ্লিকেটেড হিউম্যান এক্সপিরিয়েন্স অফ লাভ, যেটা ভালোবাসার যে একটা জটিল বিষয় সেই জিনিসটাকে এখানে বর্ণনা করে। দ্যাট ইজ হোয়াই, এইভাবেই ব্রুক সেইজ প্যারাডক্স ইজ ইনএভিটেবল, প্যারাডক্সকে আমরা আনএভিটেবল, একে আমরা বাদ দিতে পারি না ইন পোয়েট্রি, কবিতাতে। উইদাউট ইট, এটা ছাড়া পোয়েট্রি উড জাস্ট রিড লাইক এ বোরিং সায়েন্স টেক্সট বুক, এগুলো ছাড়া পোয়েট্রিকে পড়তেও ভালো লাগবে না, জাস্ট একটা বিজ্ঞানের বই বলে মনে হবে। এরপর দ্বিতীয়টা কি? ল্যাঙ্গুয়েজ অফ কনোটেশন। এখন কনোটেশন জিনিসটা কি, এটা আমরা জানবো। টু আন্ডারস্ট্যান্ড ক্লিন ব্রুকস হেয়ার, ইউ অনলি নিড টু নো দ্য ডিফারেন্স বিটুইন এ ওয়ার্ডস ডিকশনারি ডেফিনেশন অ্যান্ড ইটস ইমোশনাল ফিলিংস। দুটো জিনিস, একটা ডিকশনারি ওয়ার্ড, ডিকশনারি অর্থ যেটা প্রকাশ করছে, আর একটা আবেগপূর্ণ অনুভূতি। ঠিক আছে, কীরকম? ডিনোটেশন জিনিসটা কি? দ্য লিটারাল ডিকশনারি ডেফিনেশন ইউজড বাই সায়েন্স, এই যে ডিকশনারির উদাহরণ মানে সংজ্ঞা, এটা বৈজ্ঞানিকরা ব্যবহার করে, বিজ্ঞানের ভাষায় ব্যবহৃত হয়। কনোটেশন কি? এখানে একটা ইমোশনাল ফিলিং থাকবে, ইতিহাস থাকবে, লুকানো অনুভূতি ও অর্থ থাকবে, সেগুলো হচ্ছে যে আমাদের বলবো কনোটেশন। এরপর সিম্পল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি, ধরেন একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝাই। হোম, হোমটা কি? লেটস লুক অ্যাট হাউ এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, অর এ রিয়েল স্টেট এজেন্ট ইউজ এ ওয়ার্ড ভার্সেস হাউ এ পোয়েট ইউজ এস ইট, কিভাবে একজন বিজ্ঞানী একটা শব্দ ব্যবহার করছে অথবা কিভাবে একজন কবি একটা শব্দ ব্যবহার করে। কীরকম? প্রথমে আগে আসি দ্য সায়েন্টিফিক ওয়ে, কীভাবে হয় ডিনোটেশন, যেটা যদি আমরা এই হাউস অথবা হোম এই শব্দটাকেই ধরি, তার ডিকশনারি মিনিং ধরি, তাহলে কি হবে? ফিজিক্যাল স্ট্রাকচার, মেড অফ ব্রিক্স, ইট দ্বারা তৈরি একটা ফিজিক্যাল স্ট্রাকচার, সিমেন্ট, কাঠ, ছাদ, এগুলো দিয়ে তৈরি একটা ফিজিক্যাল স্ট্রাকচার। বিজ্ঞানীদের কাছে অথবা একজন ইঞ্জিনিয়ারের কাছে ইট ইজ অল দ্যাট ইট ইজ অল ইট ইজ, এটাই সত্য। ইট ইজ প্লেন ডাইরেক্ট ফ্যাক্ট, ইট হ্যাজ নো ফিলিংস অ্যাটাচ টু ইট, এর মধ্যে কোনো অনুভূতি নেই। বাড়ির মধ্যে কাঠ পাথরের মধ্যে কি অনুভূতি লুকে থাকতে পারে? কিছুই নেই। এরপরে আসি কনোটেশন, পোয়েটিক ওয়ে কীভাবে এটা আসবে। নাও ইমাজিন পোয়েট রাইটস দ্য লাইন ইন এ পোয়েম, আফটার ইয়ার্স অফ ওয়ান্ডারিং, অনেক দিন ঘোরার পর, আই ফাইনালি ফাউন্ড মাই হোম ইন ইউর আইজ, তোমার চোখে আমি আমার বাড়ি দেখতে পেয়েছি। এখন হোম এই যে শব্দটা কি করছে, এর অর্থ কিন্তু একটা লিটারাল বিল্ডিং নয়, এটা একটা বিল্ডিং নয় যে ইট সিমেন্ট দিয়ে তৈরি এবং কারো চোখের তারার মধ্যে অবস্থিত সেই বাড়ি, এটা কখনোই সম্ভব নয়। সেখানে হোম শব্দটা বলছে কি, কনোটেশন বলছে। কি বলছে? ইট ব্রিংস আপ হিডেন মিনিং, লুকানো অর্থ আছে এর মধ্যে, এবং একটা ইমোশনও লুকিয়ে আছে। কি কি? এর মধ্যে সেফটি আছে, ভালোবাসা আছে, উষ্ণতা আছে, নিজের অধিকার আছে, পিস আছে, শান্তি আছে। তাহলে বাড়ি মানে ডিকশনারি অর্থে কাঠ, পাথর, ইট, সিমেন্ট দিয়ে তৈরি একটা বাড়ি, কিন্তু কনোটেশন মানে সেটা হচ্ছে সেফটি, লাভ, ওয়ার্মথ, বিলঙ্গিং, পিস, এগুলো নিয়ে। এবারে ক্লিন ব্রুক কি বলছে?
ক্লিন বুক বলছে সায়েন্স অনলি কেয়ার্স অ্যাবাউট ডিনোটেশন। স্বাভাবিক, সে শুধু ডিকশনারি মিনিংয়ে বোঝে। সায়েন্স নিড ওয়ার্ডস টু মিন এক্স্যাক্টলি ওয়ান থিং, সো দেয়ার ইজ নো কনফিউশন। কিন্তু সায়েন্স যখন একটা জিনিস ব্যাখ্যা করে দিচ্ছে, ডিনোটেশন করে দিচ্ছে, তখন সেখানে কোনো কনফিউশন নেই। 2 2 = 4, কোনো কনফিউশন নেই। কিন্তু পোয়েট্রি রিলাইজ কমপ্লিটলি অন কনোটেশন, কনোটেশনের উপর নির্ভরশীল। কীরকম? হুয়েন এ পোয়েট থ্রোজ এ ওয়ার্ড ইনটু এ পোয়েম, যখন কোনো কবি একটা শব্দ, কবিতার একটা শব্দ বলে, দ্যাট ওয়ার্ড অ্যাক্টস লাইক এ স্টোন থ্রোন ইনটু ওয়াটার, সেই শব্দটা একটা পাথরের মতো যখন আমরা জলে ছুঁড়ি, সেটা কি করে? রিপলস, ঢেউ সৃষ্টি করে, অফ ডিফারেন্ট ইমোশনস, বিভিন্ন আবেগ, স্মৃতি এবং ইতিহাস। একইভাবে যেমন বাড়িটা কাঠ পাথরে দিয়ে তৈরি, ইট পাথর দিয়ে তৈরি, তেমনি ওই বাড়িটাই অনুভূতি কখনো ব্যাখ্যা করছে, কখনো আবেগ ব্যাখ্যা করছে, কখনো শান্তি ব্যাখ্যা করছে, কখনো হচ্ছে যে উষ্ণতা ব্যাখ্যা করছে। বিকজ ওয়ান ওয়ার্ড ক্যারি সো মেনি ডিফারেন্ট হিডেন ফিলিংস, একটা শব্দের মধ্যে অনেক কিছুই অর্থ আছে, অনেক কিছুই অনুভূতি লুকিয়ে আছে। অ্যান্ড কন্ট্রাডিকশনস অ্যাট দ্য সেম টাইম, এবং তার মধ্যে বৈপরীত্যও লুকিয়ে আছে। আগের উদাহরণে যেমন আমরা দেখলাম যে একটা ভালোবাসা যেটা হচ্ছে একেবারে একদিক থেকে ভালোবাসাও, অন্য দিক থেকে ঘৃণাও, সেই ইট ন্যাচারালি ক্রিয়েটস প্যারাডক্স, এইটাই প্যারাডক্স সৃষ্টি করছে। পোয়েট্রি থ্রাইভস অন দিচ লেয়ার্স অফ এক্সট্রা মিনিং, এর মধ্যেই অনেক অর্থ, একটা জিনিসের মধ্যে অনেক অর্থ ব্যাখ্যা করে। হোয়াইল সায়েন্স ট্রাই টু ওয়াশ দেম অ্যাওয়ে, যেখানে বিজ্ঞানটা সম্পূর্ণ জিনিসগুলো, এই সমস্ত জিনিসগুলোকে নস্যাৎ করে দেয়। এরপরে আসি আয়রনি অ্যান্ড প্যারাডক্স বিল্ড দ্য স্ট্রাকচার। প্রথম কথা, আয়রনি আমরা জানি কি জিনিস, আর প্যারাডক্সও জানি। এবারে কিভাবে এটা স্ট্রাকচার করছে, গঠন করছে, সেটা দেখব। বিফোর ক্লিন ব্রুকস অ্যান্ড নিউ ক্রিটিক্স কেম অ্যালং, নিউ ক্রিটিক্স আর ক্লিন ব্রুকস আসার আগে প্রফেসর্স ইউজ টু স্টাডি এ পোয়েম বাই লুকিং অ্যাট দ্য অথার্স বায়োগ্রাফি। অধ্যাপকরা কি করে? একটা কবিতা পড়তে গিয়ে একজন লেখকের বা কবির বায়োগ্রাফি দেখে, তার জীবনী দেখে। কেন? তার লেখার মধ্যে এই ধরনের প্রভাব পড়ে। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডও একটা লেখার উপরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইফ দে ওয়ার রিডিং এ স্যাড পোয়েম বাই জন কিটস, যদি তারা জন কিটসের কোনো দুঃখের কবিতা পড়ে, দে উড সে, তারা বলে, কিটস রোড দিস বিকজ হিজ ব্রাদার ডাইড অ্যান্ড হি ওয়াজ সিক উইথ টিউবারকিউলোসিস। যখনই দুঃখের কবিতা পড়ছে তখন প্রফেসররা বলছেন যে কেন এরকম দুঃখের কবিতা লিখেছে, কারণ তার ভাই মারা গেছে এবং সে টিউবারকিউলোসিস নামক যক্ষারোগগ্রস্ত রোগের ফলে ভুগছিল, তাই জন্য তার মধ্য থেকে দুঃখের কাহিনী বেরিয়ে আসছে। নিউক্রিটিস কিন্তু বলছে স্টপ, না, উই ডু নট কেয়ার অ্যাবাউট দ্য বেকার, মানে যে কেক তৈরি করছে তার বিষয়ে আমরা ভাববো না, জাস্ট টেস্ট দ্য কেক, শুধু কেবলমাত্র যেটা তৈরি করছে পোয়েমটা, সেই কেকটার আমরা টেস্ট করব। এবারে এর মধ্যে ক্লোজ রিডিং আর ক্লোজ রিডিং দ্য টেক্সট অনলি কীরকম? নিউ ক্রিটিক্স এ পোয়েম, টু এ নিউ ক্রিটিক্স এ পোয়েম ইজ ইন্ডিপেন্ডেন্ট, কবিতা একটা স্বাধীন সেলফ কন্টেন্ট অবজেক্ট, কবিতার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। ইউ ডু নট নিড টু নো দ্য অথার্স হিস্ট্রি, তোমাকে লেখকের ইতিহাস জানার দরকার নেই। দেয়ার ডায়েরি এন্ট্রিজ, তাদের ডায়েরিতে যা লেখা আছে সে সমস্ত জানার দরকার নেই। আর হোয়াট ইয়ার ইট ওয়াজ রিটেন, কোন সময় লেখা হয়েছে তাও জানার দরকার নেই, মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। রোমান্টিক যুগে রোমান্টিক লেখা, ভিক্টোরিয়ান যুগে ভিক্টোরিয়ান, মডার্ন যুগে মডার্ন লেখার, তার একটা ইতিহাস একটা বিশাল পরিমাণে ভূমিকা পালন করে কোনো লেখার উপরে, সাহিত্যের উপরে। এভরিথিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম ইজ অলরেডি ইনসাইড দ্য পোয়েম অন দ্য পেজ, যেটুকু দরকার সেইটুকু সম্পূর্ণই আছে, সেগুলো কি কবিতার বইতে, লেখা বইতে। এবারে কি, ইফ উই ইগনোর অথার্স রিয়েল লাইফ, যদি আমরা, নিউ ক্রিটিক্স তো বলেছে যে অথার্সের রিয়েল লাইফ বাদ দিতে হবে, হিস্ট্রি বাদ দিতে হবে, তাহলে হাউ ডাজ এ পোয়েম মেক সেন্স, তাহলে একটা কবিতা কি করে অর্থ প্রকাশ করবে? হোয়াট ইজ দ্য গ্লু, সে আঠাটা কি, ইজ ইনসাইড দ্য পোয়েম, সেই কবিতার মধ্যে, দ্যাট হোল্ডস অল দ্য লাইন্স টুগেদার, সো ইট ডাজ নট জাস্ট লুক লাইক এ র্যান্ডম বাঞ্চ অফ ওয়ার্ডস, যেটা ধরে রাখে সমস্ত লাইনগুলো একত্রে, সো ইট ডাজ নট জাস্ট লুক লাইক এ র্যান্ডম বাঞ্চ অফ ওয়ার্ডস, যে কেবলমাত্র শব্দের গুচ্ছ মনে হয় না। কি জিনিসটা ধরে রাখে যেটা হচ্ছে শব্দগুচ্ছ হয় না, সেটা কি? ইন্টারনাল টেনশন। ব্রুক বলছে
সেটা হচ্ছে ইন্টারনাল টেনশন। কি কি? একটা হচ্ছে আয়রনি, 2 নম্বর হচ্ছে প্যারাডক্স। এই দুটোই কবিতার মধ্যে টেনশনটাকে ধরে রাখে, যার ফলে আমরা কবিতাটা বা কোনো স্টোরিটা গোটাটা পড়ি। এবারে আমরা একটা ব্যাপারটা বোঝার জন্যে আমরা একটা ক্রাইম মুভির কথা ভাবি। ক্রাইম মুভি। ক্রাইম মুভি কি? ইমাজিন ইউ আর ওয়াচিং এ সাসপেন্সফুল মার্ডার মিস্ট্রি ফিল্ম। একটা টান উত্তেজনাপূর্ণ হত্যার একটা রহস্যজনক সিনেমা দেখি। ইউ ওয়ান্ট টু নো হু দ্য কিলার ইজ। আমরা সবাই জানতে চাইবো যে কে হত্যা করেছে। হাউ ডু ইউ ফাইন্ড আউট? তুমি কি করে এটা পাবে? ইউ পজ দ্য মুভি, তুমি মুভিটাকে থামালে, বন্ধ করলে, ওপেন গুগল খুঁজলে, অ্যান্ড রিড বায়োগ্রাফি অফ দ্য মুভি ডিরেক্টর, এবং তুমি সেই যে মুভির যে ডিরেক্টর আছে তার বায়োগ্রাফিটা পড়লে। ইউ রিসার্চ, গবেষণা করলে, হোয়ার দ্য ডিরেক্টর ওয়েন্ট টু স্কুল, কোথায় ডিরেক্টর স্কুল গিয়েছিল, হু ইজ হিজ পেরেন্টস, তার বাবা মা কে, হোয়ার অ্যান্ড হোয়াট হিজ ফেভারিট ফুড ইজ, তার মূল মানে পছন্দের খাবারগুলো কী কী, এই সব জিনিস আমরা চেক করলাম, দেখলাম। তার ফলেও আমরা উত্তর পেতে পারি যে তার এই জিনিসটা তাকে এই গল্পটা বা এই ক্রাইম মুভিটা লেখার জন্য অনুপ্রাণিত করতে পারে। অথবা আরেকটা পদ্ধতি কি? ইউ জাস্ট কিপ ওয়াচিং দ্য মুভি কেয়ারফুলি, ক্রমাগত তুমি সিনেমাটা দেখে যাও। ইউ লুক অ্যাট দ্য ক্লুজ লেফট ইন দ্য রুম, রুমের ভিতরে কি কি ক্লু রেখে গেছে, দ্য ডায়লগ বিটুইন ক্যারেক্টারের মধ্যে কথোপকথন, অ্যান্ড দ্য সাসপিসিয়াস বিহেভিয়ার অফ দ্য সাসপেক্ট, এবং উৎকণ্ঠাপূর্ণ আচরণ, সেই উৎকণ্ঠাপূর্ণ মানুষদের আচরণটা সম্পর্কে বলা। নিউ ক্রিটিক সেজ দ্যাট বি মেথড ইজ কারেক্ট ওয়ে, বি মেথডটা স্বাভাবিক, কারণ তারা সম্পূর্ণভাবে এই যে অথার্স যে লাইফ হিস্ট্রি এইসব তারা মেনে নিতে চায় না, বায়োগ্রাফি এই সমস্ত মেনে নিতে চায় না তারা। তাহলে ইউ ডু নট নিড টু নো দ্য ডিরেক্টরস পার্সোনাল লাইফ স্টোরি, আন্ডারস্ট্যান্ড দ্য মুভি, এটা মুভি জানার দরকার নেই। দ্য মুভি স্ট্যান্ড অন ইটস ওন, সিনেমাটাই যথার্থ। এরপরে আসি, হোয়াট ক্লিনব্রুক মিনস স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কি বলতে চাইছে? একটা গ্রেট কবিতাতে ওয়ার্ডস, আইডিয়াস অ্যান্ড ফিলিংস হোল্ড দ্য সাসপেন্স টু রিড দ্য হোল পোয়েম। শব্দগুলো একটা সাসপেন্স ধরে রাখে গোটা কবিতাকে ধরার জন্যে। পোয়েট ইউজেস আইরনি। আইরনিটা কি? সেইং ওয়ান থিং বাট মিনিং দ্য অপোজিট। একটা জিনিস বলছি কিন্তু তার উল্টো অর্থ আমরা প্রকাশ করছি। একটা ভালো ছেলেকে আমরা বলছি যে এই তো আমাদের স্কুলের ব্রিলিয়ান্ট মোস্ট, একটা ভালো ছেলেকে আমরা বলছি, একটা খারাপ ছেলেকে আমরা বলছি এই তো আমাদের ক্লাসের মধ্যে একটা ব্রিলিয়ান্ট ছেলে চলে এসছে, তার মানে আমি বিপরীত কথা বলার চেষ্টা করছি, সে পড়াশোনায় খারাপ, সেটা হচ্ছে আইরনি। অ্যান্ড প্যারাডক্স, টু কনফ্লিক্টিং ট্রুথ পুশিং এগেনিস্ট ইচ আদার, এটা আমরা জেনেইছি। বিকজ দিজ অপোজিট মিনিংস, এই বিপরীত অর্থের কারণে আর প্যাক টাইটলি ইন্টু দ্য সেম লাইন্স, লাইনে আছি, দে ক্রিয়েট লিটারেরি টাগ অফ ওয়ার, এই দুটোর কারণেই একটা ইন্টারনাল টেনশন শুরু হয় কবিতার মাধ্যমে, যেটা আমাদেরকে কবিতাটা বা গল্পটা গোটাটা পড়তে সাহায্য করে, গোটার ধরে রাখে আমাদেরকে। দিস টেনশন হোল্ডস দ্য পোয়েম টুগেদার, এই টেনশনটাই গোটা কবিতাটাকে ধরে রাখে। গিভিং ইট আলটিমেট শেপ, এটা একটা আকার দেয়, ওয়েট ওজন দেয়, ব্যালেন্স টু রিড ইট হোল, এটা গোটাটা পড়ার জন্য আমাদেরকে ধরে রাখে, বেঁধে রাখে। এটাই হচ্ছে সেই গ্লুটা। যখন বিপরীত অর্থ শব্দ যখন আসে, যখন একটা জিনিস বলতে গিয়ে অন্য জিনিস অর্থ বোঝায়, তখন সেই সমস্ত জিনিসগুলো আমাদের পড়তে বাধ্য করে। এর পরের যে দ্বিতীয় যে তার আইডিয়াটা ছিল, হেয়ারেসি অফ প্যারাফেজ। হেয়ারেসি অফ প্যারাফেজটা কি? হেয়ারেসি অফ প্যারাফ্রেজের এটা আমরা পাই ক্লিন্স বুকসের বই দ্য ওয়েল ডট রার্নের 11 নম্বর চ্যাপ্টারে আমরা পাই যে হেয়ারেসি অফ প্যারাফ্রেজ এটা কি। টু আন্ডারস্ট্যান্ড দিস টপিক ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড টু ওয়ার্ডস। প্রথমে আগে জানবো হেয়ারেসি কি অ্যান্ড প্যারাফ্রেজ কি। প্যারাফ্রেজ কি? রাইটিং এর শর্ট সামারি অর ট্রান্সলেটিং এ পোয়েম ইন্টু প্লেন, কোনো একটা ছোট সামারি করা অথবা কোনো কবিতাটাকে একটা সহজ সরলভাবে বলা এবং সেটা সিম্পল গদ্যতে বলা। হেয়ারেসি যে কি? এ রিলিজিয়াস ওয়ার্ডস দ্যাট মিন বিগ সিন, এটা পাপ, হেয়ারেসি মানে পাপ, প্যারাফেজ মানে সামারি, অর এ মেজর ডেঞ্জারাস মিস্টেক এগেনস্ট দ্য ট্রুথ, কোনো সত্যের বিরুদ্ধে একটা ভুল করা। তাহলে হেয়ারেসি অফ প্যারাফ্রেজ মিনস গ্রেট সিন অফ সামারাইজিং এ পোয়েম। কবিতাকে যদি তুমি সামারাইজ করো যে ভিতরের বিষয়বস্তু কি বলতে চাইছে, তাহলে জেনে রাখবে সেটা হচ্ছে পাপ। এর মধ্যে কি বলতে চাইছে? একটা যে ক্লিনব্রুক বলতে চাইছে যে কখনোই তুমি একটা পোয়েমকে সিম্পল প্রোজে সামারিতে আনতে পারবে না। একজন শিক্ষক একটা সুন্দর জটিল কবিতা পড়ছে, সাম ইট বাই সেইং দ্য কোর মেসেজ অফ দ্য পোয়েম,
কবিতার ভিতরের মূল বিষয়বস্তু। সেটা কি? দ্য নেচার ইজ বিউটিফুল। যে আমি একটা কবিতা পড়লাম, কবিতা পড়ার পর এটা বললাম যে এই কবিতার মধ্যে মূল বিষয় বলতে চাইছি যে কবিতাটা সুন্দর। ব্রুক বলছে দ্যাট টিচার হ্যাজ কমিটেড এ হেরেসি। এখানে একজন শিক্ষক সে হচ্ছে পাপ করে ফেললো। দে হ্যাভ ডেস্ট্রয়েড দ্য পোয়েম। সে কবিতাটাকে পুরো ধ্বংসই করে ফেললো। হোয়াই? কেন? বিকজ এ পোয়েম ইজ নট জাস্ট এ ডেকোরেট কন্টেনার ক্যারিং এ মেসেজ অর এ মরাল লেসন। কেন? কবিতাটা একটা পাত্র নয় যে একটা বার্তা নিয়ে আসে, একটা নৈতিক শিক্ষা নিয়ে আসে। The message and the unique way the poem is written are completely welded together. যে ম্যাসেজটা এবং যে পদ্ধতিতে আমরা লিখছি সেই দুটো একত্রে ওয়েল্ডেড থাকে, মিশ্রিত থাকে। ইফ ইউ সেপারেট দেম দ্য পোয়েম ডাইজ। যদি তুমি সেটাকে আলাদা করো তাহলে সেটা কবিতাটা মধ্যে প্রাণ থাকবে না। একটা কবিতাকে যদি শুধু আমি অর্থ প্রকাশ করি তাহলে হবে না, তার মধ্যে একটা নৈসর্গিক সৌন্দর্যতা আছে, তার মধ্যে একটা অনুভূতি আছে, সে কবিতাটা আমাদেরকে টেনে নিয়ে কোনো জায়গায় নিয়ে চলে যায়। এই সমস্ত জিনিসগুলো প্যারাফ্রেজের মাধ্যমে আমরা বুঝতে পারবো না। এই জন্যে সমস্ত প্রফেসররা বলেন টেক্সট পড়ো। টেক্সট পড়লে তার মধ্যে একটা অনুভূতি আসবে, আমাদের নতুন কিছু জানা হবে, কিন্তু সামারিতে সমস্ত কিছু জিনিস জানা হয় না। এরপরে আমরা একটা বাস্তবিক উদাহরণ দিই। অরেঞ্জ না অরেঞ্জ জুস। কি? যদি আমরা একটা রাইপ অরেঞ্জকে এটা নিই তাহলে তার একটা টেক্সচার আছে, তার ছাল আছে, তার একটা সেন্ট আছে, রং আছে এবং তার মধ্যে কিছু রসও আছে। যদি আমরা সেই অরেঞ্জটা গোটাটা খাই তাহলে আমাদের একটা অভিজ্ঞতা হয়। এবারে ভাবো যে কেউ সেই অরেঞ্জটাকে নিচড়ে তার ছাল, শাঁস সরিয়ে দিয়ে তাকে হচ্ছে একটা প্লাস্টিক কাপে রাখলো এবং বলল, হেয়ার ইজ লিকুইড ইজ দ্যাট এক্স্যাক্ট সেম থিং অ্যাজ দ্য অরেঞ্জ। এখানে যে লিকুইডটা সেটা হচ্ছে অরেঞ্জের মতো একই, কিন্তু তা নয়। অরেঞ্জ আর অরেঞ্জ জুস একই নয়। দ্য লিকুইড ইজ দ্য সামারি অফ দ্য অরেঞ্জ। লিকুইড হলো কি? হলো সামারি অরেঞ্জের। ইউ লস্ট দ্য স্মেল অফ দ্য পিল। তুমি তার ছালের গন্ধ, তার টেক্সচার এগুলো সব হারিয়ে ফেলবে। অ্যান্ড অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অফ হোল্ডিং দ্য ফ্রুট, এবং সেই ফলটাকে হাতে ধরার যে অভিজ্ঞতা সেটাও তুমি পাবে না। ক্লিন বুক বলছে কি? পোয়েম ইজ দ্যাট হোল অরেঞ্জ। কবিতাটা একটা সম্পূর্ণ অরেঞ্জ। দ্য প্যারাফেজ, দ্য সামারি ইজ জাস্ট এ প্লেন লিকুইড ইন দ্য প্লাস্টিক কাপ। প্লাস্টিক কাপে যেটা আছে সেটা হচ্ছে কেবলমাত্র একটা সামারি বা প্যারাফেজ। ইট এক্সট্রাক্ট দ্য টাইনি বিট অফ মিনিং। এটা অর্থ প্রকাশ করে, বাট ইট থ্রোজ অ্যাওয়ে, কিন্তু এটা ফেলে দেয় দ্য স্ট্রাকচার, তার গঠনটা, দ্য টেনশন, দ্য আইরনি অ্যান্ড বিউটি দ্যাট মেড ইট দ্য পোয়েম ইন দ্য ফার্স্ট প্লেস। টেনশন, আয়রনি, সৌন্দর্য এগুলোকে কিন্তু সে আর দেখে না, সেই প্লাস্টিকের ক্রাপের মধ্যে, লিকুইডের মধ্যে নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরকম যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।